আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে ক্লাস 6-এর ইতিহাসের ৩ নাম্বার স্কুল চান্দ্রা নন্দলাল ইনস্টিটিউশনের সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 5টি। তো এখানে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি বংশে, হর্ষঙ্ক বংশে না শাক্য বংশে? তো এর উত্তর হবে শাক্য বংশে। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে হর্ষবর্ধন সিংহাসনে বসেন 600 খ্রিস্টাব্দে, 605 খ্রিস্টাব্দে না 606 খ্রিস্টাব্দে? তো এর উত্তর হবে 606 খ্রিস্টাব্দে। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র, গবাক্ষ না সমাজ? তো এর উত্তর হবে গোত্র। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে না খ্রিস্টীয় ষষ্ঠ সহস্রাব্দে? তো এর উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে পিটক কথার মানে হলো কাপি, ঝুড়ি না সাজি? তো এর উত্তর হবে ঝুড়ি। এরপর 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে রুদ্রদামন ছিলেন শাসক কুষাণ, শক না সাতবাহের? তো এর উত্তর হবে শক। এরপর 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মাধ্য দিয়ে, তা হলো সমাবর্তন, অন্নপ্রাশন না উপনয়ন? ও তো এর উত্তর হবে উপনয়ন। এরপর 2 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? তো এর উত্তর হবে অথর্ব বেদে। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? তো এর উত্তর হবে ইন্দ্র। তো এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি গণরাজ্যের নাম লেখো। তো এর উত্তর হবে মল্ল। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এর উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে নালন্দা মহাবিহার কোন গুপ্ত সম্রাটের আমলে তৈরি হয়? তো এর উত্তর হবে প্রথম কুমার গুপ্ত। এরপর 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে পঞ্চম মহাব্রতের পঞ্চম ব্রতটির নাম কি? তো উত্তর হবে ব্রহ্মচর্য নীতি। এরপর 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এর উত্তর হবে কুজুল কথিসেস। এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে স্নাতক কাদের বলা হতো? তো এর উত্তর হবে পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল, তার থেকেই স্নাতক কথাটা এসেছে। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো? তো এর উত্তর হবে জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল, এই ভাগগুলিকেও অঙ্গ বলা হতো। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হতো দ্বাদশ অঙ্গ। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে মহাকাব্য কি? তো এর উত্তর হবে মহাকাব্য কথার মানে মহৎ বা মহান কাব্য বা কবিতা, কোনো বিশেষ ঘটনা, দেবতা বা বড় রাজবংশের শাসককে নিয়ে মহাকাব্য লেখা হতো। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে পুরুর রাজত্ব কোথায় ছিল, তাকে কে বন্দী করেন? তো এর উত্তর হবে পুরুর রাজত্ব ছিল ঝিলাম ও চেনাব নদীর দুটি মাঝের অংশে। বিরাট সেনাবাহিনী নিয়ে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে নামেন, কিন্তু গ্রিক বাহিনীর কাছে পুরু হেরে যান। তবু তার বীরত্বকে গ্রিকরা সম্মান জানিয়েছিলেন। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্বন্ধে লেখো। তো এর উত্তর হবে পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমলে অনুমানুক 335 থেকে 375 খ্রিস্টপূর্বাব্দ গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড় আকার পেয়েছিল। উত্তর ভারত বা অনার্যাবত্যের 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তার অধীনে এসেছিল। এর ফলে পূর্বে রাঢ় থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার উপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসক ছড়িয়ে পড়েন। দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত।
এরপর 4 দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। তো এখানে 1 নাম্বার হচ্ছে টিকা লেখো 10 রাজার যুদ্ধ। তো এর উত্তর হবে যে যে যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর ওপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন। সুদাস হয়তো নদীর জলের ওপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করেছিলেন। এরপর 2 নাম্বার হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো। তো এখানে এর উত্তর হবে মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এর জন্যই তাদের দিগম্বর বলা হতো। এরপর হচ্ছে পরের প্যারা, উত্তর ভারতের থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটি সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জন্য সন্ন্যাসী গোষ্ঠীকে শ্বেতাম্বর বলে পরিচিত। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করতেন। তো এর উত্তর হবে কুষাণদের মুদ্রায় সম্রাটের মাথার পিছনে এক রকমের জ্যোতির্বলয় দেখা যায়, তেমন জ্যোতির্বলয় দেবতাদের মাথার পিছনেও খোদাই করা হতো। সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা নানান উদ্যোগ নিতেন, তেমনি একটি উদ্যোগ ছিল দেবকুল প্রতিষ্ঠা। বিশাল কুষাণ সাম্রাজ্যের নানা রকমের মানুষ বাস করত, তাদের সবাইকে একজোট করার জন্যই শাসককে দেবতার মতো প্রচার করা হতো। দেবকুল মন্দিরের মতোই একটা পূজার জায়গা, সেখানে কুষাণ সম্রাটের মূর্তিও রাখা হতো। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে এলাহাবাদ প্রশস্তির বিবরণ দাও। তো এর উত্তর হবে এলাহাবাদ দুর্গের ভিতরের একটি শিলালেখ আছে। লেখটি গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কৌশাম্বী গ্রামে লেকটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। ওই লেকটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরি সেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেকটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। সম্রাট হিসেবে সমুদ্রগুপ্তকে যুদ্ধ, রাজ্যজয় প্রভৃতির কথা লেখা আছে। এরপরে 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে জৈন ও বৌদ্ধ ধর্মের মিলগুলি লেখো। তো এর উত্তর হবে জৈন ও বৌদ্ধ দুই ধর্মই ত্রিরত্ন বলে একটি ধারণা আছে। 3টি বিষয়কে দুটি ধর্মই বিশেষ গুরুত্ব বলে মনে করা হতো, সেগুলি এক একটিকে রত্ন বলে। তবে জৈন ধর্মের ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন থেকে আলাদা। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই 3টিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলেই হয় বুদ্ধ ধর্ম সংঘ। এই 3টি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। তো এরপর 5 দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের নারীদের অবস্থা বর্ণনা দাও। তো এর উত্তর হবে আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন, এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানানো যায়। যুদ্ধেও তারা অংশ নিতেন। ঋগ্বেদের কোথাও বাল্যবিবাহের কথা নেই, সতীদাহ প্রথার কথাও সেখানে পাওয়া যায় না। যজ্ঞেও নারীর অংশ নিতে পারতেন। পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল। মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল। যুদ্ধ বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দেওয়া যেত না। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে খ্রিস্ট 6ষ্ঠ শতকে মহাজন পদগুলির শাসন ব্যবস্থা কী রকম ছিল। তো এখানে এর উত্তর হবে মহাজন পদগুলির শাসন ব্যবস্থা পয়েন্ট হবে। তো এখানে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে রাজতান্ত্রিক। তো 16শ মহাজন পদগুলির মধ্যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা ছিল রাজার হাতে। এই সমস্ত রাজ্যগুলিতে রাজার নিজস্ব সেনাদল ছিল। শাসন কার্য পরিচালনায় রাজাকে একটি সভা সদস্যরা পরামর্শ দিতে সাহায্য করত। এরপর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অরাজতান্ত্রিক।
অরাজতান্ত্রিক রাজ্যগুলির অপর নাম ছিল গণরাজ্য। এই রাজ্যগুলিতে কোনো রাজার শাসন ছিল না, এগুলিতে মূলত উপজাতির লোকেরাই বাস করত। গণরাজ্যগুলির জনসাধারণ সকলেই একসঙ্গে মিলেমিশে আলাপ আলোচনার মধ্যে নিজেকে কর্তব্য ঠিক করত। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।